জাতিগত জনগণনা। আরে জনগণনাটাই করলো না এই সরকার, জাতিগত জনগণনা তো দূরস্থ। রাষ্ট্রের দায়িত্ব প্রাপ্তবয়স্ক মানুষকে, প্রাপ্তবয়স্ক ভারতীয়কে ভোটার লিস্টে নথিভুক্ত করা, উল্টোটা নয়। চক্রে ভগবান ভূত হয়ে গেলেও তা সেই পাকচক্রটা কিন্তু ভুল পদ্ধতি। ভারতবর্ষের নাগরিক 150 কোটি, ভোটার 90 কোটি, অর্থাৎ 60 কোটি অপ্রাপ্তবয়স্ক। যে লোকটা রোজ 100 টাকা আয় করার জন্য রাস্তায় মুটে মজুরগিরি করে, তার পক্ষে ডকুমেন্ট ফাইল মেনটেন করা সম্ভব নয়। সেখানে দাঁড়িয়ে সে বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তার নামটা আমি কেটে দিলাম। সেকেন্ডারি ডকুমেন্টটাকে মান্যতা দিচ্ছ, অথচ প্রাইমারি ডকুমেন্ট দুটোকে মান্যতা দিচ্ছ। হ্যাঁ, তৃণমূলের সুবাদে এখানে প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়রা ভোট দিতে আসেন। এই বাংলার 2002 সালের নির্বাচন কমিশনের SIR করতে 6 মাস থেকে 8 মাস লেগেছিল। সেখানে আজ থেকে 3 মাসের ভেতরে SIRটা শেষ করতে হবে। তাই হোক না কেন, যদি বিরোধী দল এলো বা না এলো, SIR পদ্ধতিটা ভুল ছিল। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, এটা আরো বোঝা যাবে আরো 1, 2, 3 বছর বাদে, যখন যে কোনো সরকারি অনুদানের সাহায্য নিতে গিয়ে সাধারণ মানুষ দেখবে তার কাছে বৈধ ডকুমেন্ট নেই। দাদা, বিহারের পর বাংলায় আবার SIR নিয়ে তৎপর শুরু হয়েছে নির্বাচন কমিশনের। SIR হবেই এমনটাই জানা যাচ্ছে। SIR হলে বাংলার সাধারণ মানুষের কি ক্ষতি হতে পারে? SIR হলে কি সুবিধা হতে পারে? খুব একটা সঙ্গত প্রশ্ন করেছো। আজ অব্দি সবাই যে প্রশ্নগুলো করছিল যে রাজনৈতিক দলের কি সুবিধা হবে, কি অসুবিধা হবে, সাধারণ মানুষের সুবিধা অসুবিধা নিয়ে এই প্রথমবার আমি একটা সঙ্গত প্রশ্ন শুনলাম। তার আগে আমার একটা প্রাথমিক প্রশ্ন হচ্ছে গিয়ে SIR মানেটা কি? SIR মানেটা হচ্ছে গিয়ে স্পেশাল ইনভেস্টিগেটিভ রিভিউ বা রিভিশন। এটা কেন দরকার হয়? দরকার হয় যে আমাদের সময়ে সময়ে যে ভোটার তালিকা আছে, সেই ভোটার তালিকায় সংশোধনীর দরকার হয়। কিছু মৃত মানুষ থাকে, কিছু পরিযায়ী মানুষ থাকে, তাদের জন্য এটা স্বাভাবিক প্রক্রিয়া। 2002 সালেও হতো, তা সেটা নিয়ে তো এরকম কোনো বিতর্ক হয়নি। তার কারণ 2002-এর 1 বছর আগে 2001 সালে জনগণনা হয়েছিল। আমরা যারা মোটামুটি ক্লাস 4-5-এর অঙ্কটা করেছি, তারা ভগ্নাংশ শিখেছি। সেই ভগ্নাংশতে যেটা নিচে থাকে অর্থাৎ হর এবং ওপরে থাকে যেটা লব, হরটা হচ্ছে গিয়ে বেস ডেটা হয়, জনগণনাটা হচ্ছে গিয়ে সেই বেস ডেটাটা, যার ভিত্তিতে জানা যায় যে ভারতবর্ষে 140 বা 150 কোটি জনসংখ্যার ভেতর প্রাপ্তবয়স্ক কতজন, তার ভেতর কতজন সংরক্ষিত, তার ভেতর কতজন পুরুষ, কতজন নারী, কতজন দারিদ্র সীমার নিচে। 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল। 2021 সালে জনগণনা হয়নি, কারণ কোভিড ছিল। কোভিড চলে গেছে, 4 বছর হয়ে গেছে, জনগণনাটা কেন হলো না? তোমার যে প্রশ্নটা ছিল মানুষের কি উপকার হবে না হবে, জনগণনাটা হচ্ছে সেই মানুষের উপকার করবার প্রাথমিক ধাপ। যে প্রাথমিক ধাপ হয়েছিল বলেই আজকে আমরা জানতে পারি যে ধরো বনগাঁ একটা সংরক্ষিত লোকসভা, তার ভেতর 7খানা বিধানসভা সংরক্ষিত, কারণ সেখানকার জাতি সমীক্ষা অনুযায়ী বা জাতি সমীকরণ অনুযায়ী সেখানে সংরক্ষিত মানুষ বেশি থাকে। এটা তো জনগণনার মাধ্যমে হয়েছিল। তাহলে সেটা যতক্ষণ না জানবো, ধরে না এই বিধাননগর বিধানসভা গত 15 বছরে কতজন পরিযায়ী এসছে, এই যে এত নতুন নতুন ফ্ল্যাট তৈরি হয়েছে, আমার যে ইনফ্রাস্ট্রাকচারটা, যে রাস্তা বলো, ড্রেন বলো, সেটা কি যথেষ্ট? এগুলো জানবার জন্য জনগণনাটা প্রয়োজন। তাই তুমি যদি প্রশ্ন করো মানুষের কি উপকারে লাগবে, উপকারে লাগতে হলে আগে জনগণনাটা দরকার ছিল। এবং ঠিক একই কথা রাহুল গান্ধী গত বছর লোকসভায় দাঁড়িয়ে বলেছিল, যেটা নিয়ে উত্তাল হয়ে গেছিল, জাতিগত জনগণনা। আরে জনগণনাটাই করলো না এই সরকার, জাতিগত জনগণনা তো দূরস্থ। যেখানে বারবার রাহুল গান্ধী বলেছিলেন জিতনি আবাদি উতনি হক। এবার তোমাকে তো আগে অ ক খ শিখবে, তারপর বাক্য রচনা করবে, তারপর তো রচনা করবে। এই সরকার নির্বাচনী উদ্দেশ্যে যে কাজটা করছে, সেটা উদ্দেশ্য হচ্ছে যে তার সমর্থকদেরকে রাখবে এবং অন্য দলের সমর্থকদের বাদ দেবে। সেটা কিন্তু বিহারে প্রমাণিত হয়েছে। দীপঙ্কর বাগচি কংগ্রেস করেন না। দীপঙ্কর বাগচি মহামান্য সুপ্রিম কোর্টের একজন মহামান্য বিচারপতি। তিনি অবজারভেশনে বলেছেন যে আপনারা প্রথমে SIR-এ 65 লক্ষ নাম বাদ দিয়ে দিলেন, তারপরে যখন ফাইনাল ইলেকটোরাল রোলটা তৈরি হলো, সেই
সেটা দেখা গেল যে গতবারের যে ভোটার তার থেকেও 15 লাখ ভোটার বেড়ে গেল। এই অ্যাডিশনাল 15 লাখটা কোথা থেকে এসেছিল? এই প্রশ্নগুলো আমরা করি। বারবার যে কথাটা বিজেপির তরফ থেকে বা নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে 2002 সালের ভোটার তালিকায় আপনার যদি নাম থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই। আমি আর তুমি যখন এখানে আলোচনা করছি, এই বাংলায় বিজেপির 2জন আইনসভার সদস্য, 2জন বিধায়ক, একজন কীর্তনিয়া আর একজন সোমেন, মানে দুজনেই হচ্ছে বনগাঁর, তাদের বাবা মার নাম 2002 সালের নির্বাচনী ইলেকটোরাল রোলে নেই। 8ই আগস্ট 2025 সালে তারা সাংবাদিক সম্মেলন করে এই বক্তব্যে তাদের মতামত রেখেছিলেন, তোমরা সেগুলো কভার করেছিলে। এতগুলো অসঙ্গতি রয়েছে। সেখানে দাঁড়িয়ে আমাদের জাস্ট দুর্গাপুজো, কালী পুজো শেষ হলো, এখনো চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বাকি রয়েছে, কিছুদিন বাদে ক্রিসমাস। এই বাংলার 2002 সালের নির্বাচন কমিশনের SIR করতে 6 মাস থেকে 8 মাস লেগেছিল, সেখানে আজ থেকে 3 মাসের ভেতরে SIRটা শেষ করতে হবে। সম্ভব এটা? যেখানে উত্তরবঙ্গে জাস্ট 15 দিন আগে বন্যা বিপর্যস্ত হয়ে গেছে, তুমি তোমার প্রাণ বাঁচাবে নাকি ডকুমেন্ট বাঁচাবে? এই প্রশ্নগুলো আমরা তুলেছিলাম, কারণ ভারতবর্ষের নির্বাচন কমিশনের দায়ী এবং দায়িত্ব ভারতবর্ষের ইনক্লুসিভনেসকে বছরের ঊর্ধ্বে কোনো প্রাপ্তবয়স্ক যাতে নাম, সে ভোট দিল কি দিল না অন্য ব্যাপার। ভারতবর্ষে যখন আমি আলোচনা করছি, এই বাংলার শহুরে জায়গাতে ভোট পড়ে গড়ে 60 থেকে 65%, অর্থাৎ 35% মানুষ যে কোনো কারণে ভোট দিতে আসেন না, সেটা তাদের সিদ্ধান্ত। তাহলে তাদের নামটা বাদ দিয়ে দেওয়াটা অর্থ নেই। কিন্তু এই যে এতক্ষণ ধরে কথা বললাম আমি তোমাকে, এটা যেমন সত্যি, মুদ্রার অন্য পিঠটাও সত্যি। হ্যাঁ, তৃণমূলের সুবাদে এখানে প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়রা ভোট দিতে আসেন, তৃণমূলের সুবাদে এখানে বাংলাদেশি নাগরিক লাভলি খাতুনরা জনপ্রতিনিধি হতে পারে, এই কথাগুলো সত্যি। কিন্তু সেই সমস্যাটা নিরসন করবার সমাধান কখনো বৈধ ভোটারের নাম কেটে দিয়ে হতে পারে না। অবৈধ ভোটারকে ধরো, মৃত ভোটারকে ধরো, এবং SIR 2002 সালে সেইভাবেই হয়েছিল। কিন্তু তার আগে জনগণনাটা হয়েছিল, জনগণনা হলেই এইটা প্রমাণ হয়ে যায়। আমার বাড়িতে 5 জন রয়েছে, তার ভেতর আমার 10 বছরের মেয়ে আছে, অর্থাৎ সে অপ্রাপ্ত বয়স্কতা, সে ভোটার নয়। ভারতবর্ষের নাগরিক 150 কোটি, ভোটার 90 কোটি, অর্থাৎ 60 কোটি অপ্রাপ্ত বয়স্ক। এই পাটিগণিতটা বোঝবার জন্য ক্লাস 5-এর অঙ্ক যথেষ্ট। তো দুর্ভাগ্যবশত নরেন্দ্র মোদীর তো ডিগ্রি সার্টিফিকেট পাওয়া যায় না, ওখানে অঙ্ক, সাধারণ জ্ঞান, এই অর্থগুলো ওনার মাথায় ঢোকে না, এটাই সমস্যা। দাদা, যে বিষয়টা বলা হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা, পাশাপাশি বলা হচ্ছে সংখ্যালঘুরা বিপদে পড়তে পারে, যে একটা প্রচার চালানো হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? এসআইগুলোকে সত্যি এনারা সমস্যায় পড়বে? শুধু সংখ্যালঘু না, শুধু সংখ্যাগুরু না, আমি তো বললাম অশোক কীর্তনিয়ার বাবাও বিপদে পড়তে পারেন, কারণ ওনার নাম 2002-তে নেই। যে 11টা ডকুমেন্ট এবং 12তম ডকুমেন্ট হিসেবে আধারটাকে দেওয়া হয়েছে, যদি তোমার নাম বাদ যায় তাহলে অ্যাপিল করার জন্য। যে 11টা ডকুমেন্ট আছে, সেই 11টা ডকুমেন্টের ভেতর পাসপোর্ট আছে। তুমি বলো তো এই বাংলায় বা ভারতবর্ষে কত শতাংশ মানুষের কাছে পাসপোর্ট আছে? তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি একজন সাংবাদিক, তুমি একজন মহিলা, তুমি একজন তরুণ সমাজের প্রতিনিধি, তুমি একজন ভারতীয় নাগরিক। ভারতবর্ষে কিন্তু ডকুমেন্টস ক্রিয়েট ডকুমেন্টস, অর্থাৎ তোমার তো জন্মসূত্রে আধার কার্ডটা তুমি পাওনি, জন্মসূত্রে বার্থ সার্টিফিকেট পেয়েছিলে। সেই বার্থ সার্টিফিকেটকে কাজে লাগিয়ে তুমি আধার কার্ড করেছো, আধার কার্ডকে কাজে লাগিয়ে ভোটার কার্ড তৈরি করেছো, এই দুটোকে কাজে লাগিয়ে, আধার এবং ভোটার কার্ডকে কাজে লাগিয়ে তুমি পাসপোর্ট করেছো। তাহলে প্রাইমারি ডকুমেন্ট হচ্ছে আধার এবং ভোটার কার্ড, সেটাকে কাজে লাগিয়ে ডকুমেন্ট, সেকেন্ডারি ডকুমেন্ট হচ্ছে পাসপোর্ট। তুমি সেকেন্ডারি ডকুমেন্টটাকে মান্যতা দিচ্ছ, অথচ প্রাইমারি ডকুমেন্ট দুটোকে মান্যতা দিচ্ছ না, এটা প্রশ্ন। যে যুক্তিটা দেওয়া হচ্ছে যে আধার এবং ভোটার নাকি জাল করা যায়, পাসপোর্টও জাল করা যায়, তাহলে জাল করা যায় বলে তো তুমি যুক্তিগত বক্তব্যটাকে কিন্তু খণ্ডাতে পারো না। যে কোনো গরিব মানুষ, ধরে নাও মুর্শিদাবাদের যে শ্রমিকটা সোনার কাজ করতে বা জরির কাজ করতে বা দিনমজুরের কাজ করতে অন্য জেলায় গেছে বা অন্য রাজ্যে গেছে, বা অন্য রাজ্য থেকে যে আমার উল্টো দিকে যে কনস্ট্রাকশন হচ্ছে, এখানে 100 জনের ভেতর 99 জন মানুষ হচ্ছে বিহার থেকে আগত পরিযায়ী শ্রমিক।
বিহারে যথেষ্ট কাজ নেই বলে সে এখানে রাজমিস্ত্রির কাজ করতে এসছে, সে জোগাড়ের কাজ করতে এসছে। এই সময় বিহারে এসআইআর হচ্ছে, এখানে সে কাজ না করলে দৈনিক 750 থেকে 1200 টাকা যে সে মজুরিটা পায় সেটা পাবে না। এরকম ঘটনা যেমন বিহারের পরিযায়ীদের জন্য সত্যি, বাংলার পরিযায়ীদের জন্য সত্যি। যেদিন তোমার বাড়িতে আমি খবর নিতে এলাম, যেদিন নোটিফাই করতে এলাম, যেদিন ভ্যালিডেট করতে এলাম, সেদিন তুমি উপস্থিত নেই। একজন গ্রামের গৃহবধূ সে এত কথা গুছিয়ে বলতে পারবে? তুমি বলো তো, তোমরা রাস্তায় ঘোরো, বাংলা মানে কিন্তু শুধু বিধাননগর নয়, বাংলা মানে বাদুড়িয়া, বাংলা মানে কিন্তু শুধু কলকাতা নয়, বাংলা মানে কিন্তু কালিয়াগঞ্জ। এই যে প্রত্যন্তর অঞ্চলের মানুষগুলোর কথা আমায় বুঝতে হবে, আমাকে বুঝতে হবে তারা কিন্তু নট এক্সপোজ টু ডকুমেন্ট। এর মাঝে মাঝে আমরা দেখেছি যে ওই 11তম ডকুমেন্টে একটা ডকুমেন্ট হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ঠিক আছে, সেটা ইস্যু কে করে? লোকাল জনপ্রতিনিধি করে। মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? দুয়ারে সরকারের নেক্সট ফেজ, নিজ পাড়া নিজ সমাধান। এই মুহূর্তে বাংলায় সিংহভাগ জনপ্রতিনিধি হচ্ছে লোকাল লেভেল, সেটা কাউন্সিলর হোক, পঞ্চায়েত মেম্বার হোক, হচ্ছে তৃণমূলের। আমি যদি সেই অর্থে অবৈধ ভোটারকে নথিভুক্ত করতে চাই, আমি শংসাপত্র লিখে দেবো, তাহলে যে ভুয়ো সে ভুয়োই থাকলো, মাঝখান থেকে যে অরিজিনাল, যে সত্যিকারের বৈধ ভোটার, তার কাছে ডকুমেন্ট নেই, না থাকতেই পারে। সেই ডকুমেন্ট হয়তো ভেসে গেছে, ডকুমেন্ট হয়তো ছিঁড়ে গেছে। যে লোকটা রোজ 100 টাকা আয় করার জন্য রাস্তায় মুটে মজুরগিরি করে, তার পক্ষে ডকুমেন্ট ফাইল মেনটেন করা সম্ভব নয়। সেখানে দাঁড়িয়ে সে বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তার নামটা আমি কেটে দিলাম। নিয়ম কি? তারপর তোমায় অ্যাপিল করতে হবে। অ্যাপিলটা করতে হয় 45 দিনের ভেতর। যদি সবকিছু ঠিক দিয়ে চলে, শুভেন্দু অধিকারী বারবার বলছেন 6 মাসের ভেতর যদি এসআইআর কমপ্লিট হয়ে নতুন ইলেকটোরাল রোল না তৈরি হয়, তাহলে সরকারটা অসাংবিধানিক হয়ে যাবে। সেটা ভালো কথা, কিন্তু যদি সেটাকেই মান্যতা দেওয়া যায়, তুমি অ্যাপিল করবে কি করে? যে লোকটা অ্যাপিল করবে, ধরে নাও এখানকার যে পরিযায়ীটা আছে বা বাদুড়িয়ার পরিযায়ীটা আছে, সে অ্যাপিল করবার জন্য বিকাশ ভবনে আসবে, তার সে দৈনিক রোজটা কে দেবে? তার আসা যাওয়ার খরচটা কে দেবে? এগুলো প্রশ্ন তুমি যখন আগের বার প্রশ্ন করলে যে সাধারণ মানুষের সুবিধা কি অসুবিধা, এগুলো হওয়ার জন্যই যারা একটু বয়স্ক মানুষ চ্যানেলের উল্টো দিকে আছেন, 2002-এর স্মৃতি হাতড়ে দেখুন। আপনার বাড়িতে যখন বিএলওরা যেত, তারা একটা নতুন লিস্ট নিয়ে যেত, তার পাশে একটা নতুন ফর্ম নিয়ে যেত, অর্থাৎ নতুন ভোটার যদি থাকতো তার নাম সঙ্গে সঙ্গে নথিভুক্ত করতো যে হ্যাঁ সবে 18 বছর হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব প্রাপ্তবয়স্ক মানুষকে, প্রাপ্তবয়স্ক ভারতীয়কে ভোটার লিস্টে নথিভুক্ত করা, উল্টোটা নয়। ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন বাঙালিদের গর্ব। সুকুমার সেন দুটো আদর্শ ভারতবর্ষের নির্বাচন কমিশনের ভেতর ঢুকিয়ে দিয়েছিলেন, এবং এই আদর্শগুলো ছিল বলেই ভারতবর্ষ বাংলাদেশ বা পাকিস্তান হয়নি, যেখানে ইমরান খানকে জেলে যেতে হয় এবং হাসিনাকে পালিয়ে আসতে হয়। সেই নির্বাচন কমিশনে কি বলা হয়েছিল বলুন তো? সব ভারতীয়, প্রাপ্তবয়স্ক ভারতীয়, জন্মসূত্রে ভারতীয় ভোটার, এবং যতক্ষণ না আনটিল আদারওয়াইজ প্রুভেন, মানে যতক্ষণ না অন্যরকম প্রমাণিত হচ্ছে, তুমি কারণ নাগরিকত্ব ধার্য করতে পারো না। এবং নাগরিকত্ব ধার্য করা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের দায়িত্ব নির্বাচন কমিশনের। জাস্টিস দীপঙ্কর বাগচিও করেছেন, আমরা করছি, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা করবে। এসআইআর নিয়ে কারোর কোনো আপত্তি নেই, এসআইআর যেভাবে হচ্ছে সেটা নিয়ে আপত্তি। জ্ঞানেশ কুমার থেকে শুরু করে, ইভেন তোমরা গত 2 দিন আগে দেখেছো কর্ণাটকের এসআইটি প্রুফে দেখা গেছে যে কর্ণাটকে কিভাবে ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে, এবং বিজেপি 80 টাকার মানে মাথা পিছু 80 টাকা দিয়ে একটা 80 স্কোয়ার ফিট বাড়িতে 200 জনকে ঢুকিয়েছে। 80 স্কোয়ার ফিট ঘরে যদি 200 জনকে থাকতে, একজনকে আরেকজনের ঘাড়ে দাঁড়াতে হয়। অর্থাৎ বিজেপি ভুয়ো ভোটার ঢোকায়, এবং ভুয়ো ভোটার ঢোকায় বলেই মহারাষ্ট্রে 6 মাসের ভেতর, লোকসভা এবং বিধানসভার যে 6 মাসের পার্থক্যের ভেতর 40 লাখ ভোটার বেড়ে যায়। এগুলো সব সত্যি কথা, এবং এগুলো নিয়ে অবশ্যই এগুলোর সমাধান এসআইআর, কিন্তু তার আগে আদমশুমারিটা প্রয়োজন, তার আগে জনগণনাটা প্রয়োজন, যেটা বলবে যে হ্যাঁ আজকে একজন নতুন ভোটার এসছে। তোমার যে ক্যামেরাম্যান সহকারী এসছে, সে হয়তো, তার হয়তো বয়স হয়তো এখন
19 বছর, গত বছর 2024 লোকসভার সময় সে হয়তো প্রাপ্তবয়স্ক হয়নি, তার নাম ওঠেনি, তার এবার নাম উঠবে। সেই ফর্মটা তাকে এসআইআর এর সময় তার বাড়িতে নির্বাচন কমিশনারকে পাঠাতে হবে। এই প্রশ্নগুলো আমরা তুলছি। দাদা, বিহারের নির্বাচনে এসআইআর কি প্রভাব পড়তে চলেছে? সামনে নির্বাচন রয়েছে বিহারে। দেখো, নির্বাচন কমিশনে এই এসআইআর এর প্রভাব আমরা যা যা করছি সব অ্যান্টিসিপেট করছি। যতক্ষণ না প্রভাবটা হবে ততক্ষণ কেউ বলতে পারছে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ধরে নিলাম যে এবারের বিধানসভায় বিহারে বিরোধী জোটই সরকার এলো, তাহলেও এসআইআর এর এই পদ্ধতিটা ভুলই থাকবে। এই ক্ষেত্রে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে পাকে চক্রে ভগবান ভূত হয়ে গেলেও সেই পাকচক্রটা কিন্তু ভুল পদ্ধতি। তুমি অ্যাক্সিডেন্টালি এই পদ্ধতিতে আজকে বিরোধীরা জিততেই পারে। যে কথাটা অন্য আরেকটি দলের একজন মুখপাত্র খুব সুন্দরভাবে বললেন যে ভোট চুরি হয়নি, ভোট চুরি হলে 99টা সিট কংগ্রেস জিতলো কি করে। কিন্তু যে কথাটা আমরা কনভিনিয়েন্টলি ভুলে যাচ্ছি, 2024 সালে ভোট চুরি যদি না হতো তাহলে প্রায় 350টা সিট 500 থেকে 5000-এর ব্যবধানে বিরোধী জোট হেরেছে। 500 থেকে 5000 মানে কি বলতো, একটা লোকসভায় কম বেশি 1800 থেকে 2200 বুথ থাকে, মানে পার বুথেও একটা ভোট নয়। এইটা হচ্ছে সমস্যা। তোমার বাড়িতে সোনা চুরি গেছে এটা তদন্ত করতে এসে আমি যদি বলি কি আপনার ঘরে তো টিভি রয়েছে, তাহলে সোনা কি করে চুরি হয়েছে, এটা যুক্তি হতে পারে না। কয়েকটা জায়গায় ভুল কম প্রমাণিত হয়েছে বা কয়েকটা জায়গায় সিলেক্টিভ চুরি হয়েছে, মানে যেটা বামফ্রন্টের সময় একটা খুব পরিচিত শব্দবন্ধ ছিল সায়েন্টিফিক রিগিং, সেই সায়েন্টিফিক রিগিংটা কিন্তু 100% জায়গায় হতো না, অন্তত নির্বাচনী বিশেষজ্ঞরা তাই বলতো। ঠিক সেরকম বিহারে এসআইআর এর ফল যাই হোক না কেন, যদি বিরোধী দল এলো বা না এলো, এসআইআর পদ্ধতিটা ভুল ছিল। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, এটা আরো বোঝা যাবে আরো 1, 2, 3 বছর বাদে, যখন যে কোনো সরকারি অনুদানের সাহায্য নিতে গিয়ে সাধারণ মানুষ দেখবে তার কাছে বৈধ ডকুমেন্ট নেই। তো তোমাকে একটা প্রশ্ন করছি, আমার ভারতবর্ষ থেকে ধরে নাও 15 লাখ, মানে শুভেন্দু অধিকারী যে জিনিসটা দাবি করেছে যে এই বাংলায় নাকি 1 কোটি ভোটারের নাম বাদ যাবে, সেটা বাদ যাবে না, কিন্তু তর্কের খাতিরে ধরে নিলাম 1 কোটি। তাহলে সারা ভারতবর্ষে, মানে আমার এখানে ধরো 10 কোটি ভোটার, তার থেকে 1 কোটি বাদ যাবে, তাহলে সারা ভারতবর্ষে যদি 100 কোটি ভোটার থাকে তাহলে 10 কোটি বাদ যাবে ঐকিক নিয়মে। এই 10 কোটি মানুষকে আমি কি করব? বঙ্গোপসাগরে ফেলে দেবো? নাকি 10 কোটি মানুষ সেরম ভারতীয় নাগরিক হয়ে থাকবে যাদের ভোটাধিকার থাকবে না? ভারতবর্ষের সংবিধানে এর কোনো প্রবিধান নেই যে তুমি নাগরিক অথচ তোমার ভোটাধিকার নেই। আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, এদেরকে বলা হয় পার্মানেন্ট রেসিডেন্ট, PR বা গ্রিন কার্ড হোল্ডার, যে যারা তুমি নাগরিকের সব সুবিধা এবং দায়িত্ব পাবে কিন্তু ভোট দিতে পারবে না। ভারতবর্ষে সেরকম কোনো অধিকার নেই। তুমি ইনকাম ট্যাক্স দাও, তুমি ভারতবর্ষের রেশন নাও, তুমি ভারতবর্ষের ভোটটাও দাও, তাহলে সংবিধানে একটা তোমাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে। সে অ্যামেন্ডমেন্ট করবার ক্ষমতা এই মুহূর্তে বিজেপি সরকারের নেই, কারণ তাদের 2/3 মেজরিটি নেই। তাহলে সেখানে দাঁড়িয়ে এই প্রশ্নগুলোর উত্তর পেতে যে সাংবিধানিক সংকটটা হবে, এই 1 কোটি ভোটারকে আমি বাদ দিয়ে দিলাম, তারা যাবে কোথায়? তারা তো মহাশূন্য বিলীন হয়ে যাবে না? এবার তারপর তারা অ্যাপিল করবে, অ্যাপিল করে যদি এটা প্রমাণিত হয় যে 1 কোটির ভেতর 50 লাখকে মিথ্যেভাবে বাদ দেওয়া হয়েছে, তাহলে সেই নির্বাচনী প্রক্রিয়াটা বাতিল হয়ে যাবে। যে কথাটা সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে যদি একজন বৈধ ভোটারের নামও বাদ যায়, আমরা কিন্তু এন্টায়ার এসআইআর পদ্ধতিটাকে বাতিল করে দেবো। কিন্তু এসআইআর পদ্ধতিটা বাতিল হলো হয়তো আগামী বছর ধরো প্রমাণিত হলো, তো কিন্তু এখানে একটা সরকার তৈরি হয়ে গেছে, তাহলে সরকারটাকে তুমি বাতিল করে দেবে? এই প্রশ্নগুলো, তাহলে এই সরকারের নেওয়া সিদ্ধান্ত, দেখো ভারতবর্ষে জনপ্রতিনিধিত্ব আইন বলে একমাত্র ভারতীয়রা ভোটে দাঁড়াতে পারে, ভারতীয়রা ভোট দিতে পারে। যদি দেখা যায় যে এইখানে ভুল করে কোনো বৈধ ভারতীয়কে বাদ দেওয়া হয়েছে, সামনের বছর প্রমাণিত হলো অ্যাপিলের মাধ্যমে, তাহলে একজন বাদ গেছে, সেই একজন বাদ দেওয়া মানুষটার প্রেক্ষিতে বিহারে
লাগু হওয়া সরকার এবং তার নেওয়া সিদ্ধান্তগুলো অবৈধ হয়ে গেল, সেটা আমাদের সরকার হতে পারে, সেটা বিজেপির সরকার হতে পারে, সেই সাংবিধানিক সংকটের দায়কে নেবে? এগুলো প্রশ্ন। আজকে যদি কেউ তোমাকে এসে বলে যে শোনো, তুমি যে মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলে না আজ থেকে 8 বছর আগে, মাধ্যমিক পরীক্ষা না একটা পদ্ধতিগত ভুল ছিল, ওই মাধ্যমিক পরীক্ষাটা বাতিল, সেই মাধ্যমিক সার্টিফিকেট দেখে তুমি উচ্চ মাধ্যমিক দিয়েছো, তুমি গ্র্যাজুয়েশন দিয়েছো, তুমি যে চাকরি করছো, এবার মাধ্যমিকটা মাঝখান থেকে বাতিল হয়ে গেল, তার মধ্যে তার পরবর্তী সবকটা পরীক্ষা বাতিল হয়ে গেল, তোমাকে দিয়ে আজকে মাইনে ফেরত দিতে বলা হয়। ভারত, আমাদের কারোর কাছে টাইম মেশিন নেই, আমরা 8 বছর আগে ফেরত যেতে পারবো না। সেম থিং, সেম লজিক অ্যাপ্লাইজ হিয়ার। এই বক্তব্যগুলো মানুষকে বুঝতে হবে যে আমরা কেন আপত্তি করছি, এবং এটা কংগ্রেস, বিজেপি, তৃণমূল, সিপিএম, নির্দল, আইএসএফ কারণ না, এটা আপনার অধিকারের, এবং যুক্তিটা যুক্তি, আমি বললেও যুক্তি, অন্য কোনো বিরোধী দল বললেও যুক্তি। নিজের সপক্ষে যদি যুক্তিটাকে আমরা ট্যাম্পার করি, আজ বাদে কাল বিজেপি সরকারে থাকবে না, তখন কিন্তু এই রেফারেন্সটাকে একটা নিদর্শন দেখিয়ে সব সংবিধান বিরোধী কাজ অন্য পক্ষ করবে। তখন কিন্তু বললে হবে না যে এটা মানবতার প্রতি আক্রমণ, এটা সংবিধানের প্রতি আক্রমণ, কারণ সেই প্রেসিডেন্সটা কিন্তু বিজেপির সরকার তৈরি করে দিয়ে যাচ্ছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।